একটি ছোট দ্বীপ এক সময় ছিল শুধুই জেলেদের বসতি, চারপাশে জল, সংকট আর অনিশ্চয়তা। কিন্তু আজ আজ সেটা বিশ্বের অন্যতম ধনী, পরিষ্কার ও প্রযুক্তি নির্ভর দেশ সিঙ্গাপুর। কিভাবে সম্ভব হলো এই রূপকথার মতো পরিবর্তন? চলুন ইতিহাস, নেতৃত্ব, শৃঙ্খলা আর উন্নয়নের গল্পে খুঁজে বের করি সিঙ্গাপুরের অবিশ্বাস্য রূপান্তরের রহস্য। 1819 সাল, দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে এক অজানা শান্ত দ্বীপ সিঙ্গাপুর। জনসংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, পেশায় কেউ কৃষক, কেউ জেলে। তখনও কেউ কল্পনা করেনি এই ছোট দ্বীপ একদিন বিশ্বের বাণিজ্য রাজধানীতে পরিণত হবে। ঠিক এই সময়ই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা, স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস, নতুন বাণিজ্য কেন্দ্র খুঁজতে দক্ষিণ দিকে পাড়ি জমান। ব্রিটিশদের লক্ষ্য ছিল ডাচদের একচেটিয়া বাণিজ্য নিয়ন্ত্রণ ভেঙে ফেলা এবং মালাক্কা প্রণালীর কৌশলগত দিক নিয়ন্ত্রণ অর্জন করা। র্যাফেলস সিঙ্গাপুরে এসে বুঝলেন এর অবস্থান অসাধারণ, ভারত ও চীনের মাঝখানে, সরাসরি বাণিজ্য রুটে। স্থানীয় মালয় শাসক ও তেমঙ্গে দুপক্ষের সঙ্গে চুক্তি করে তিনি 6 ফেব্রুয়ারি 1819 সালে ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। র্যাফেলসের পরিকল্পনা ছিল স্পষ্ট, একটি মুক্ত বন্দর গড়ে তোলা যেখানে কর ট্যাক্স ছাড়াই সব দেশের জাহাজ ভিড়তে পারবে। সুশৃঙ্খল নগর পরিকল্পনা যেখানে থাকবে রাস্তা, বাজার, প্রশাসনিক ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠান। স্থানীয় জনগণের প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ নতুন বাণিজ্যিক সুযোগে উচ্ছ্বাসিত, আবার কেউ ব্রিটিশ প্রভাব নিয়ে শঙ্কিত ছিল। কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই সিঙ্গাপুর এক জীবন্ত বন্দর নগরীতে পরিণত হয়। আর এভাবেই শুরু হয় সিঙ্গাপুরের গল্প, একটি নিরিবিলি দ্বীপ থেকে এক বাণিজ্যিক বন্দরের যাত্রা। 1965 সাল, চারিদিকে উত্তেজনা, অনিশ্চয়তা এবং শূন্যতা। ওই বছরই মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সিঙ্গাপুর, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এই স্বাধীনতা ছিল একরকম বাধ্যতামূলক বিচ্ছেদ। চলুন পিছনে ফিরে দেখি। 1963 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যুক্ত হয় মালয়েশিয়া ফেডারেশনে। তবে এই কিছুদিনের মধ্যেই শুরু হয় জাতিগত দ্বন্দ্ব, রাজনৈতিক মতভেদ ও অর্থনৈতিক বিরোধ। চীনা সংখ্যাগরিষ্ঠ সিঙ্গাপুরের সঙ্গে মালাই অধিক মালয়েশিয়ার সংস্কৃতি এবং নীতিগত টানাপোড়েন স্পষ্ট হতে থাকে। শেষমেশ 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়ার পার্লামেন্টে আইন করে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দেয়। তখনকার প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এক আবেগঘন ভাষণে বলেন, আমার জীবনের জন্য এটা একটা খুবই বেদনাদায়ক মুহূর্ত। আমি স্বপ্ন দেখতাম আমরা একসঙ্গে থাকব। এখন সেটা আর হলো না। স্বাধীনতা পাওয়া মানেই সবকিছু শুরু না। তাদের ছিল না নিজস্ব সেনাবাহিনী, না ছিল পর্যাপ্ত পানি বা খাদ্যের সরবরাহ। বেকারত্ব ছিল আকাশ ছোঁয়া। দেশে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, না খনিজ, না তেল, না গ্যাস। চারিদিক থেকে হুমকির মধ্যে পড়ে গিয়েছিল নবীন এই রাষ্ট্র। লি কুয়ান ইউ এবং তার দল বুঝলেন নিজেদের ভাগ্য গড়ে নিতে হবে নিজেদের হাতে। তারা শুরু করলেন অবকাঠামো গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আনা এবং শৃঙ্খলিত সমাজ গঠন। এর মাধ্যমে আমরা দেখতে পাই একটি রাষ্ট্র কিভাবে সম্পদ ছাড়াও এগিয়ে যেতে পারে, দূরদর্শিতা, শিক্ষা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। 1965 সালে স্বাধীনতার পর সিঙ্গাপুর কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল। জনসংখ্যা ছিল কম, সম্পদ সীমিত, বেকারত্বের হার ছিল উচ্চ। তখনই দেশটি প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ দেশের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি দৃঢ় সংকল্প নিয়ে সিঙ্গাপুরের ভবিষ্যৎ গড়ার কাজ শুরু করেন। লি কুয়ান ইউ দেশের অর্থনীতি আধুনিকীকরণে গুরুত্ব দেন, শিল্পায়ন, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ান, কঠোর শৃঙ্খলা ও আইন শৃঙ্খলার প্রতিষ্ঠায় বিশেষ জোর দেন, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেন। তার নেতৃত্বে সিঙ্গাপুর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বন্দরে উন্নয়ন হয়, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়, জনগণের জীবনযাত্রার মান বাড়তে থাকে। লি কুয়ান ইউ এর দূরদর্শন নীতি আর কঠোর পরিশ্রম সিঙ্গাপুরকে গরিব থেকে ধনী রাষ্ট্রে পরিণত করার অন্যতম কারণ ছিল। সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম আধুনিক, উন্নত এবং সুসংগঠিত রাষ্ট্র হিসেবেই পরিচিত। ছোট্ট দ্বীপটি যেখানে একসময় গরিব জেলেরা বাস করতেন, আজ আন্তর্জাতিক বাণিজ্য,
প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এই চমকপ্রদ পরিবর্তনের পেছনে রয়েছে সিঙ্গাপুর সরকারের পরিকল্পিত নীতি, আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং জনগণের কঠোর পরিশ্রম। চাঙ্গি বিমানবন্দরকে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে সিঙ্গাপুর সরকার ও চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ ব্যাপক বিনিয়োগ করেছে। 2025 সালে চাঙ্গি বিমানবন্দর 13তম বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে। চাঙ্গি বিমানবন্দরের 5ম টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা সম্পন্ন হলে বছরে অতিরিক্ত 50 মিলিয়ন যাত্রী পরিবহন করতে সক্ষম হবে। আগামী 6 বছরে টার্মিনাল 1 থেকে 4 পর্যন্ত আধুনিকীকরণের জন্য 3 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে, যার মধ্যে ব্যাগেজ হ্যান্ডেলিং, চেক ইন প্রক্রিয়া, ইমিগ্রেশন এবং স্কাই ট্রেন সংযোগ উন্নয়ন অন্তর্ভুক্ত। সিঙ্গাপুরের বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত, যা আন্তর্জাতিক বাণিজ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্দর এলাকায় আধুনিক ক্রেন, স্বয়ংক্রিয় গুদাম ও উন্নত লজিস্টিক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা পণ্য পরিবহনকে আরও দ্রুত ও কার্যকর করেছে। সিঙ্গাপুরের সড়ক অবকাঠামো উন্নয়নের ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ হয়েছে। দেশ জুড়ে বিস্তৃত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, যা শহরের বিভিন্ন অংশকে দ্রুত সংযুক্ত করে। ট্রাফিক নিয়ন্ত্রণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যানজট কমানো হয়েছে এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছে। স্বাধীনতার পর থেকে সিঙ্গাপুর সরকার শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে আসছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর NUS এবং নানইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি NTU। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন NIE প্রতিষ্ঠা করে, যা শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করে। এই প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উন্নয়নের জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হয়েছে। সিঙ্গাপুর সরকার প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়নে জিডিপির প্রায় 1% বিনিয়োগ করে আসছে গত 20 বছর ধরে। এর ফলে দেশটি তথ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং ফিনান্সিয়াল সার্ভিসের মতো আধুনিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে বায়োটেকনোলজি খাতে সিঙ্গাপুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বায়োপলিস নামক গবেষণা কেন্দ্রটি এই খাতে গবেষণা ও উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী হিসেবে প্রস্তুত করা যায়। তারা প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনে প্রশিক্ষিত হয়ে উঠেছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। সিঙ্গাপুর প্রযুক্তি ও শিক্ষা খাতে এই অগ্রগতি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে একটি দেশ কিভাবে বিশ্বমঞ্চে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারে। সিঙ্গাপুরকে বলা হয় সিটি ইন নেচার বা প্রকৃতির শহর। এটি কেবল একটি উপাধি নয়, বরং একটি বাস্তবতা। শহরটি গাছপালা, পার্ক এবং সবুজ স্থানে পরিপূর্ণ, যা পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকার প্রতিফলিত হয়। সবুজায়নের আওতায় আনার লক্ষ্য রয়েছে। সিঙ্গাপুর সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তার মধ্যে নতুন সবুজ স্থান। 2030 সালের মধ্যে 1000 হেক্টর নতুন সবুজ এলাকা তৈরি করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে 200 হেক্টর হবে নতুন নেচার পার্ক। 160 কিলোমিটার নতুন পার্ক সংযোগ পথ তৈরি করা হবে, যাতে মানুষ সহজে পার্কে যেতে পারে। সবুজ ভবন 2030 সালের মধ্যে সিঙ্গাপুরের 80% ভবনকে সবুজায়নে আওতায় আনার লক্ষ্য রয়েছে। পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সিঙ্গাপুর সরকার বিভিন্ন কর্মসূচি চালু করেছে। 2030 সালের মধ্যে 10 লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। কমিউনিটি গার্ডেন শহরের বিভিন্ন স্থানে 1000-এরও বেশি কমিউনিটি গার্ডেন স্থাপন করা হয়েছে, যেখানে বাসিন্দারা নিজেরা গাছপালা রোপণ ও পরিচর্যা করতে পারবেন। সিঙ্গাপুরের কিছু উল্লেখযোগ্য সবুজ স্থাপনা রয়েছে। গার্ডেন্স বাই দ্য বে, এটি একটি বিখ্যাত পার্ক যেখানে সুপার টি গ্রোভ নামে পরিচিত বিশাল গাছের মতো কাঠামো রয়েছে, যা সৌরশক্তি ব্যবহার করে। ক্যাপিটা স্প্রিং টাওয়ার, এই ভবনে 80,000 গাছপালা রয়েছে, যা শহরের মধ্যে একটি সবুজ ওয়াইসিস তৈরি করেছে। সিঙ্গাপুরের এই সবুজায়নের প্রচেষ্টা প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি শহরকে কিভাবে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য করা যায়। অবশেষে সিঙ্গাপুরের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আন্তর্জাতিক
বন্ধুত্বপূর্ণ নীতি দেশটিকে একটি বহুজাতিক সংস্কৃতি মেলবন্ধনে পরিণত করেছে। এখানকার মানুষ ভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতি মানুষদের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবনযাপন করে। সিঙ্গাপুরের এই আধুনিক রূপ ইতিহাসের পাতায় এক অসাধারণ সাফল্যের গল্প হয়ে থাকবে, যা অন্য ছোট রাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।